আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মডিউল 2 5 নম্বর ক্লাস। ঠিক আছে, মডিউল 2 5 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসে শিখব হচ্ছে ছবি, শেপ, হেডার, ফুটার, পেজ নাম্বার কিভাবে ব্যবহার করব। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে আপনার হাউ টু ইনসার্ট এ পিকচার, কিভাবে একটা পিকচার ইনসার্ট করব। মনে করেন আমাদের এটা হচ্ছে আমাদের একটা, ধরুন আমাদের এটা হচ্ছে একটা ডকুমেন্ট বা একটা সিভি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ছবি অ্যাড করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সেই ছবিটা কিভাবে অ্যাড করব, সেটার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে যাওয়ার পর এই যে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে দিস ডিভাইস, এটাতে ক্লিক করব। তারপর যাব হচ্ছে আপনার এই যে ধরেন যেখানে আমার পিকচার আছে সেখানে যাব। এখান থেকে আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর আপনার মনে করেন এখান থেকে আমি একটা পিকচার নেই, মনে করেন আমার এই ধরনের এই পিকচারটা নিলাম। তারপর এখান থেকে ইনসার্ট করব। এই যে পিকচার একটা চলে আসলো। তারপর এখন কি করবো, এই পিকচারটাকে আমাদের একটা সাইজ অনুযায়ী আমাদেরকে একটা জায়গায় বসাতে হবে। ধরেন আমি এটাকে একটু ছোটো করে নিলাম। এখন আমি কি করবো, এটাকে আমি এই যে উপরে এই জায়গাটাতে বসাবো। সেক্ষেত্রে কি এটা কিন্তু চাইলে আপনি লড়াইতে পারবেন না। ঠিক আছে, এখন এটাকে ফার্স্ট টাইমে আপনাকে একটু মডিফাই করে নিতে হবে। সেটা কিভাবে করবেন, সেটার জন্য প্রথমেই হাউ টু মডিফাই দ্য পিকচার, কীভাবে পিকচারে মডিফাই করব। সেটার জন্য প্রথমে যাব হচ্ছে সিলেক্ট দ্য পিকচার, ক্লিক ফরম্যাট রিবন, রাফ টেক্সট, সিলেক্ট ইন ফ্রন্ট বা বিহাইন্ড। প্রথমেই এই যে পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব হচ্ছে পিকচার ফরম্যাট রিবনে, তারপরে এখান থেকে রাফ টেক্সটে, তারপরে এখান থেকে দিব হচ্ছে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট টেক্সট। আচ্ছা, বিহাইন্ড টেক্সট দিলে কি হবে সেটা আগে বলি। বিহাইন্ড দিলে আপনার পিকচারটা যাচ্ছে, পিকচারটা চলে যাবে হচ্ছে লেখার নিচে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু লেখাগুলো কিন্তু পিকচারের উপর দিয়ে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিহাইন্ড। আপনি যদি বিহাইন্ড দেন তাহলে কি হবে, পিকচারটা চলে যাবে হচ্ছে লেখার নিচে। আর যদি আপনি ইন ফ্রন্ট দেন তাহলে কি হবে, ইন ফ্রন্ট দিলে পিকচারটা চলে আসবে লেখার উপরে, লেখাগুলো পড়ে যাবে হচ্ছে এই পিকচারের নিচে। ঠিক আছে, আচ্ছা ধরুন আমি এখান থেকে ইন ফ্রন্টে ব্যবহার করলাম। তারপর এই ছবিটাকে একটু সাইজ অনুযায়ী একটু ছোটো করব, যতটুকু দরকার ততটুকু করব। করার পর মনে করেন এখানে আমি যেখানে দরকার সেইভাবে মাপ মতো এখানে বসাবো। ধরেন এখানে যেহেতু এটা হচ্ছে না, ঠিক আছে। তারপর মনে করেন এখান থেকে আমি আমার মতো করে এই ছবিটাকে এখানে বসায় নিতে পারি। এই ছবি হয়ে গেল। ঠিক আছে, ছবিতে মডিফাই করতে পারলাম। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার হাউ টু ডিলিট দ্য পিকচার, কীভাবে পিকচার ডিলিট করব। পিকচার ডিলিট করার জন্য প্রথমে এই পিকচারটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, ডিলিট হয়ে গেল। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার হাউ টু ইউজ শেপ, কীভাবে শেপ ইউজ করব। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব হচ্ছে আপনার ইনসার্ট রিবনে। ঠিক আছে, প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে যাওয়ার পর যাব হচ্ছে এই যে শেপে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন স্টাইল আছে। আপনি যেই স্টাইল নিতে চান সেই স্টাইলটাকে এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমরা এখান থেকে এই অ্যারো চিহ্নটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি বলছে, ড্র্যাগ মাউস অন পেজ। ঠিক আছে, পেজের উপরে আপনি মাউসটাকে এইভাবে আঁকবেন। ঠিক আছে, এই একটা শেপ তৈরি হয়ে গেছে, এগুলোকেই বলা হয় শেপ। অথবা আপনি চাইলে এখানে আরও অনেক শেপ আছে। এই যে এখানে দেখেন রেক্টাঙ্গেল শেপ আছে, ঠিক আছে, রাউন্ড শেপ আছে। ভাই হ্যাঁ, এখান থেকে প্রথমে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, মনে করেন আমরা এখান থেকে এই যে ধরেন এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে মাউসের পয়েন্টারটা এরকম একটা প্লাস চিহ্ন আসবে। এরকম থাকা অবস্থায় আপনি জাস্ট খালি এটাকে মাউসটাকে ড্র্যাগ করবেন। এরকম মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে টান দেবেন, তাইলেই হয়ে যাবে। এই যে পয়েন্টার আছে, আপনি চাইলে এই পয়েন্টারের মাধ্যমে কি করতে পারবেন, এই যেগুলো পয়েন্টার থাকে এগুলোর আপনি আপনার অনুযায়ী আপনাকে এটাকে করে নিতে পারবেন, মডিফাই করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে শেপ। তারপর আসি হচ্ছে আপনার হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ শেপ, কীভাবে শেপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। মনে করেন এই যে এখানে আমরা যে একটা শেপ যে তৈরি করলাম, এই শেপের একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে দেওয়া আছে। যখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে না দিয়ে আমরা অন্য কোনো যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবো এটা, সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে প্রথমে শেপটাকে সিলেক্ট করব। শেপ সিলেক্ট করার পর যাব হচ্ছে শেপ ফরম্যাট। ঠিক আছে, এই যে এই শেপ ফরম্যাটটা কিন্তু যখন আপনি সিলেক্ট না করবেন শেপ, তখন কিন্তু এটা থাকবে না। এই শেপটাকে আপনি সিলেক্ট করলে তারপরেই এটা আসবে, শেপ ফরম্যাটটা আসবে। এখানে ক্লিক করে আপনি যাবেন হচ্ছে শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে শেপ ফিল মানে হচ্ছে ফিল কালার, যেটা ব্যাকগ্রাউন্ড কালার পিছনের যে কালারটা সেটা। ঠিক আছে, এখানে যে কোনো একটা কালার আপনি এখান থেকে দিতে পারেন চাইলে।
অথবা এখান থেকে চাইলে আপনার মুড ফিল কালার, এখানে আরো কালার আছে, আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার। আচ্ছা, তাহলে আবার দেখাচ্ছি হাউ টু ইউজ শেপ, কিভাবে শেপ ইউজ করব। শেপ ইউজ করার জন্য ফার্স্ট টাইম আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা শেপ নিব। এই যে শেপসে ক্লিক করে যে কোনো একটা স্টাইল এখান থেকে নিব। মনে করেন আমরা এখান থেকে এই যে এই স্টাইলটাকে নিলাম, ঠিক আছে। তারপর এটাকে মাউসের চাপ দিয়ে ধরে রেখে এটা পেজের উপরে ড্র্যাগ করব, শুধু টান দিব, এই একটা শেপ তৈরি হয়ে যাবে। এই শেপের পাশে দেখেন এই যে হলুদ একটা এই যে পয়েন্টার আছে, ঠিক আছে। আপনি চাইলে এই পয়েন্টার ধরে আপনি এগুলো চিকন করতে পারবেন, ঠিক আছে, মোটা করতে পারবেন। আপনি আপনার মতো করে এগুলোকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন একটু একটু। আচ্ছা, এটা একটা শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা শেপ। এখন তারপর আছে হচ্ছে আপনার হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ শেপ, কীভাবে শেপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। শেপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফার্স্ট টাইম আপনাকে শেপটাকে সিলেক্ট করতে হবে। শেপ যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন এই যে এখানে শেপ ফরম্যাট নামে একটা রিবন আসবে। যদি শেপটা সিলেক্ট করা না থাকে তখন কিন্তু এই রিবনটা থাকবে না, শেপটাকে আগে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করে এটা হচ্ছে শেপ ফিল কালার। শেপ ফিল কালারে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন চাইলে, অথবা এখানে যেই সমস্ত কালারগুলো আছে এর বাহিরেও আরও এখানে কালার আছে, মোর ফিল কালার, এখান থেকে যে কোনো একটা কালার, ঠিক আছে, দিয়ে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে শেপের ফিল কালার, ফিল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা কালার, এখানে হচ্ছে ওয়ান কালার, সলিড কালার যেটা। এখন আমরা যদি এই শেপের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি কোনো পিকচার দিতে চাই সেক্ষেত্রে কী করবো, এই যে পিকচারে ক্লিক করলে আপনি চাইলে পিকচার হিসেবে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা পিকচার ইউজ করতে পারবেন। সেটার জন্য আপনি ওই পিকচার দিয়ে ফরম ফাইল, তারপর হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। এখান থেকে যেহেতু তেমন কোনো এখানে পিকচার নাই, হ্যাঁ মানে যে শেপ দিয়ে একটা লোগো ডিজাইন করা হয়, হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা যে মানে ইমেজ আকারে এটা কেমনে করব, এটা অনলাইন থেকে ইমেজ জি 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 মানে লোগোরা যে করব এটা সেভ করতে হবে কিভাবে, মানে এটা ইমেজ আকারে কেমনে করব। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, মূলত যেই লোগোগুলো তৈরি করা হয় এগুলো হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ না, এগুলো হচ্ছে ডিজাইনের কাজ, ফটোশপে করা হয় বেশি। ফটোশপে আপনার এটাকে ইমেজ করার জন্য একটা সেভের অপশনই আছে। এগুলো আপনার হচ্ছে ওই তখন সেভ করার জন্য ওইখানে একটা অপশনই থাকে, ইমেজ আকারে বা পিএনজি আকারে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এরকম অপশন আছে সেভ করার। আর আপনি যদি এমএস ওয়ার্ড থেকে করেন, এমএস ওয়ার্ড থেকে করলে আপনি প্রফেশনালি কোনো লোগো এরকমভাবে ডিজাইন করতে পারবেন না। তারপরেও আপনার যতটুকু চেষ্টা আপনি চেষ্টা অনুযায়ী করতে পারবেন। সেটাকে আপনি যদি জেপিজি আকারে করতে চান আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন, অথবা মনে করেন যে পিডিএফ করে ওটাকে জেপিজি আকারে সেভ করতে পারেন, অথবা অনলাইন থেকে মনে করেন ওয়ার্ড থেকে জেপিজি করে ফেলতে পারেন, ঠিক আছে। বিভিন্ন সিস্টেম আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর বলতেছিলাম যে হচ্ছে আমরা যদি এই শেপের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা পিকচার দিতে চাই সেক্ষেত্রে কী করবো, মনে করেন আমরা এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেবো, সেক্ষেত্রে পিকচারটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, এই শেপের নিচে কি ওই আমাদের পিকচারটা চলে আসলো। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা প্রবলেম। আচ্ছা, পিকচার তো দেখাইলাম। আচ্ছা, পিকচারের পর হচ্ছে আমরা যদি, হ্যাঁ বলেন। জি, আবার এটা পেয়ে দাম। আচ্ছা আচ্ছা, ওই চিহ্ন ক্লিক করে পিকচারটা আপনি ইকুয়াল সেট করে কি ইনসার্ট থেকে না? হ্যাঁ, এটাকে ইনসার্ট থেকে, এই যে ইনসার্ট রিবন থেকে, এই শেপ থেকে, পিকচারে, হ্যাঁ না শেপ জি জি, শেপে ক্লিক করে যে কোনো একটা শেপ এখান থেকে আপনি নিয়ে জাস্ট খালি মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে টান দেবেন। স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এমনটা হয় কেন বুঝতেছি না কাহিনী। আচ্ছা, যাই হোক, আবার দেখাই। ইনসার্ট থেকে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এখান থেকে যে কোনো, এই দেখেন এখানে কিন্তু সবই চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলো এখানে চিহ্ন দেওয়া আছে।
আপনি চাইলে যে কোনো একটা নিতে পারবেন। মনে করেন আমি এই ডিজাইনটাই নিলাম, এখানে জাস্ট খালি মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে এখানে টান দিব, এইখানে একটা মনে করেন যে বিজ্ঞপ্তি লিখে দিলাম, ঠিক আছে, ফ্রি প্রশিক্ষণ কোর্স। এরকম সিস্টেম কিন্তু থাকে, এই স্টাইলগুলো থাকে, ঠিক আছে। আপনি চাইলে এই যে এখানে যে ডিজাইনটা করছে এই ডিজাইনটাকে আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। এগুলো কোথেকে পারবেন, এই যে এখানে পয়েন্টার থাকে, যেগুলোতে এরকম হলুদ একটা পয়েন্টার থাকবে, সেগুলোর মাধ্যমে আপনি এগুলোকে চাইলে একটু কাস্টমাইজ করতে পারবেন। অতটা পারবেন না, জাস্ট কিছুটা। আচ্ছা, এখন মনে করেন আমরা কি করলাম, এখানে এই একটা শেপ তৈরি করলাম, এই শেপের ফিল কালার হিসেবে আমরা এখান থেকে যে কোনো একটা সলিড কালার দিতে পারি। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে পিকচার, চাইলে পিকচার দিতে পারি, ঠিক আছে, এই পিকচারও দেখালাম। তারপর পিকচার না দিয়ে আমরা যদি চাই এখানে মনে করেন কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে, গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে আপনার একাধিক কালার, ঠিক আছে, একের অধিক কালার, কয়েকটা কালার এখান থেকে চাইলে আপনি দিতে পারবেন। মনে করেন এই যে এখান থেকে এই একটা কালারের মধ্যেই শেপের ভিতরে আমরা এই যে একটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য কি করব, প্রথমে শেপ ফিলে ক্লিক করব, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে মুড গ্রেডিয়েন্ট। তারপরে এখান থেকে আপনি চাইলে কালার, এই যে ধরেন এই একটা পয়েন্টার, এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার ধরেন দিয়ে দেন আপনি। এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে এটা আপনার এটাকে সবুজ দিলাম, এটাকে দিয়ে দেই হচ্ছে আপনার লাল, যাতে করে বোঝা যায় যে কালার, যে একাধিক কালার যে এখানে হচ্ছে, ঠিক আছে। এর জন্য আমি বিভিন্ন কালার দিতেছি। এখানে ধরেন হচ্ছে, আচ্ছা এটা এখানে থাক নীল, তারপর এইটাতে দেই হচ্ছে আপনার হলুদ। প্রত্যেকটাকে সিলেক্ট করে নিতে হবে, প্রত্যেকটা এখান থেকে পয়েন্টারকে সিলেক্ট করে করে কালার এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু একটা শেপের ভিতরে 4টা কালার, একটা শেপের ভিতরেই 4টা কালার চলে আসলো, ঠিক আছে। এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন আপনি চাইলে জাস্ট খালি একটা মনে করে যে কালার খালি আবার, আচ্ছা আবার দেখাই। আবার আচ্ছা, এখানে যদি আমরা এই শেপে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেক্ষেত্রে কীভাবে করব, সেটার জন্য প্রথমেই শেপটাকে সিলেক্ট করব, তারপর শেপ ফরম্যাটে ক্লিক করে এই যে এখান থেকে শেপ ফিল, ফিলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর মোর গ্রেডিয়েন্ট, তারপরে এখান থেকে যাব হচ্ছে সলিড ফিল, না এখান থেকে যাব হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট ফিল যেটা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করার পর আপনার এখান থেকে কিছু আপনি চাইলে যে প্রেসেট গ্রেডিয়েন্টস এখানে আগে থেকে কিছু বানানো আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। এখানে আপনি চাইলে এই যে কি যে বলে, এইখানে যে কালারগুলো যে আসছে এগুলো আসছে লাইনার আকারে, আপনি এগুলো চাইলে ঘুরায় ফিরে দিতে পারেন, ঠিক আছে, রেক্টেঙ্গুলার দিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন এগুলো। তারপরে এখান থেকে কিছু ডিরেকশন আছে, ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। খাড়া আসবে বা আপনার কি বলে এটা, আচ্ছা এই যে এখানে কয়েকটা সিস্টেম আছে। তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আপনি চাইলে যে এখান থেকে দিয়ে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আচ্ছা, তারপর আছে হচ্ছে আপনার এই এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে কালার এখান থেকে বানিয়ে নিতে পারবেন। সেটার জন্য প্রত্যেকটাকে কলামকে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে করে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবেন, জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি চাইলে কলামগুলোকে এই যে পয়েন্টারগুলো আছে এগুলো চাইলে ডিলিট করতে পারবেন বা বাড়াইতে পারবেন, ঠিক আছে, এটা আপনার সুবিধা। এখন একটা বিষয় বলি, আপনি চাইলে জাস্ট খালি এখানে একটা কালার যে ঢুকাই দিলেন তাই কিন্তু না, এটা কিন্তু সৌন্দর্য না। আপনার সৌন্দর্যটা বুঝতে হবে, কোন কালার কোনটার সাথে মিলতেছে, কীভাবে দিলে এটা সৌন্দর্য বাড়তেছে, সেই অনুযায়ী আপনাকে কি কালার দিতে হবে, ঠিক আছে। আপনি এখানে আমি তো কালার একটা দিয়ে দিলাম, লাল নীল হলুদ একটা দিয়ে দিছি, জাস্ট খালি আপনাদের বোঝানোর জন্য যে এখানে কয়েকটা কালার যে প্রয়োগ হচ্ছে সেটা যেন স্পষ্ট বোঝা যায়। এখন আপনি যখন সাজাবেন সেক্ষেত্রে আপনি যেইভাবে সুন্দর লাগবে সেইভাবে আপনি কালার দিবেন। আচ্ছা, এই গেল। তারপর মনে করেন আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি শেপ ফিলে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা গ্রেডিয়েন্ট না দিয়ে যদি আমরা অন্য কিছু দিতে চাই, যেমন টেক্সচার দিতে চাই, সেক্ষেত্রে এই টেক্সচারে ক্লিক করলে এখানে কিছু টেক্সচার আসবে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে একটা টাইলসের মতো দেখতে, এরকম কিছু টেক্সচার এখান থেকেই রেডি করা আছে, আপনি চাইলে এখান থেকে এই টেক্সচারগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, শেপের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের কালার। তারপর আছে হচ্ছে আপনার শেপের যে আউটলাইনটা, আউটলাইনের কালার, এটা দেখাইলামই পিকচারে যেমন শেপের ক্ষেত্রেও সেম। আপনি এখান থেকে শেপ আউটলাইনে যাবেন,
আউটলাইনে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখান থেকে লালটা দিলাম, যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা ভাইবেন না যে এটা আমি এখানে এটাই দেবো, এই কালারটা, জাস্ট খালি যেন বোঝা যায় এই জন্য এখানে লাল কালারটা সিলেক্ট করলাম। এখন লাল কালারটা আমরা যদি একটু মোটা করে দিতে চাই ব্যাকগ্রাউন্ডটা, আউটলাইনটা, সেক্ষেত্রে এই যে ওয়েট যেটা আছে এখান থেকে মোটা করে দিতে পারবো। তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে চাইলে আপনি এখান থেকে যে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, আউটলাইনের যে স্টাইলটা এটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে শেপ ইফেক্টের ভিতরেও কিছু কাজ আছে যেগুলো পিকচারের ক্ষেত্রে দেখালাম, সেম কাজ এখানেও আছে, শেপের ক্ষেত্রেও আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা স্টাইল এখানে আপনারা নিজেরা দেখে নেবেন এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু ডিলিট দ্য শেপ, কিভাবে শেপ ডিলিট করব। শেপ ডিলিট করার জন্য সিলেক্ট দ্য শেপ, প্রেস ডিলিট কি, একদমই সিম্পল, জাস্ট খালি সিলেক্ট করবেন, ডিলিট করবেন, হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু ইউজ টেক্সট বক্স, কিভাবে টেক্সট বক্স ইউজ করব। আচ্ছা, টেক্সট বক্স ইউজ করা হয় কেন সেটা আগে বলি। আপনারা মনে করেন আমরা এখানে একটা ডকুমেন্ট তৈরি করছি, যেমন মনে করেন গতকালই দেখাইলাম যে ওই যে আপন ভাই একটা স্কুলের প্রশ্ন করতেছে, সেক্ষেত্রে কি হয়েছে, সে একটা অঙ্ক করবে, অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করলাম, তখন আমি আপন ভাইকে বললাম যে আপনি একটা টেক্সট বক্স নিয়ে কাজ করেন, তাহলে সুবিধা হইলো যে আপনি চাইলে লেখাটাকে যেখানে ইচ্ছা সেখানে কি করতে পারবেন, বসাইতে পারবেন। সেম কাহিনী, টেক্সট বক্স মানে হচ্ছে লেখার জন্য একটা বক্স নেওয়া। মনে করেন আমরা এখানে একটা চিঠি লিখলাম, ঠিক আছে, চিঠি লেখার পর নিচে আমরা দিলাম হচ্ছে কি নিবেদক, নিচে যে আমরা যে দিব নিবেদক, বা দুই সাইডে মনে করেন যে দুইটা দিব, দুই সাইডে দুইজনের নাম দিব, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি একটা এখান থেকে টেক্সট বক্স ইউজ করব। এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করে, আচ্ছা টেক্সট বক্স কীভাবে ইউজ করবো সেটাকে বলি। সেটার জন্য প্রথমে ইনসার্ট টিপনে যাব, ইনসার্ট টিপনে যাওয়ার পর টেক্সট বক্সে ক্লিক করব, তারপর এখান থেকে ড্র টেক্সট বক্স ক্লিক করে তারপরে এখান থেকে মাউসের মাধ্যমে চাপ দিয়ে ধরে এখানে ড্র্যাগ করব, হয়ে গেল। এখানে মনে করেন হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে ধন্যবাদ আনতে, ঠিক আছে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? ভাই আমি দেখতে পাচ্ছি তো, তাহলে আমারটাই সমস্যা, তোমার নিয়ে সমস্যা, আমি এই বলতে কিছু দেখতে পাইনি, শুধু কথাগুলো শুনতেছি। আচ্ছা আচ্ছা, যাক তাইলে ওই ভিডিও থেকে দেখে নিন, সমস্যা নাই। হ্যাঁ ওই। আচ্ছা, এখানে হচ্ছে টেক্সট বক্স, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স নিলাম আমরা। এখন আমরা চাইলে কি করতে পারবো, এই লেখাটাকে আমরা ধরেন আমরা চাইলে এখানে বসাতে পারি, বা চাইলে এই সাইডেও বসাতে পারি, আমরা আমাদের মতো করে এটাকে বসাতে পারবো, ঠিক আছে। এখন মনে করেন আমাদের এই সাইডে একটা লেখা বসাইলাম, এখন এই সাইডেও একটা লেখা বসাবো, সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে জাস্ট খালি কপি করে এখানে পেস্ট করে দিয়ে এটাকে এখানে মনে করে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে একটা কী হলো, আপনি এটাকে সুন্দর একটা মনে করে যে মাপ মতো আপনি বসাতে পারবেন, এবং কি আপনার এটাকে চাইলে সেন্টারে করে দিয়ে সেন্টারের সবগুলোকে সেন্টার করে দিতে পারবেন, কাজের জন্য সুবিধা হবে। এখন আপনি যদি বলেন যে না আমি এইভাবে দিব না, আমি এইভাবে দিব না, আমি এখানে প্রথমে যে লিখছি আমি এখানে স্পেস দিয়ে এইখানে যাওয়ার পরে এখানে লিখবো, তারপর সেম কাহিনী এখানে করব, ঠিক আছে। এইভাবে যে লিখবেন এটা কিন্তু আপনার সৌন্দর্য না, বা এটা আপনার কাজের কোয়ালিটিও ভালো না, আর এইভাবে আপনার কেউ অ্যাকসেপ্টও করবে না কাজ। আপনি এখানে দিলেন, তারপর আবার স্পেস দিয়ে এখানে যে আবার এখানে লিখে দিবেন, এটা কিন্তু নিয়ম না, ঠিক আছে। এখানে নিয়ম হচ্ছে আপনি একটা টেক্সট বক্স ইউজ করবেন, যেমন এই যে আমরা এখানে টেক্সট বক্স ইউজ করলাম একটা। আচ্ছা, এখন আছেন হচ্ছে আপনার যে পিছনে যে টেক্সট বক্সের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালার তো আমরা এখানে রাখবো না, যদিও এটা সাদা, বাট এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এই সাদাটাই একটা কালার। আপনি এই ব্যাকগ্রাউন্ড এই শেপটাকে যদি এখানে কিন্তু আমার এখান থেকে তো দেখাচ্ছে যে শেয়ার হচ্ছে, এখন আমি দেখতে পারতেছি ভাই, আমি দেখতে পারতেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখন এখানে যদি এই যে টেক্সট বক্সের নিচে যেই অংশটা এটা কিন্তু সাদা যদিও দেখাচ্ছে, মনে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই লেখাটাকে যদি আমি এটা উপরে উঠাই দিই, তাহলে দেখছেন নিচের লেখাটা কিন্তু কি হয়েছে, এই লেখা নিচে পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। এটা তার মানে কি এটার উপরে একটা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা।
এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, রিমুভ করে দেবো। টেক্সট বক্সে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রাখবো, অন্যথায় এটা রাখবো না। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য কি করব, প্রথমে এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিল। এখন আপনি যদি এটাকে যদি এটার উপরে দেন, ঠিক আছে, দেখেন লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আউটলাইনটাকেও সেম এখান থেকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার, মনে করেন আমরা এখান থেকে, আচ্ছা ফার্স্ট টাইম থেকে দেখাই। মনে করেন আমরা এখানে একটা চিঠি লিখলাম, চিঠি লেখার পর আমরা নিচে দিব হচ্ছে নিবেদক বা ধন্যবাদ আনতে যে সমস্ত আমরা শব্দগুলো ব্যবহার করি। এখন এমনও হয় অনেক সময় দেখা গেছে এই সাইডে একটা, এই সাইডে ধরেন প্রেরক, এই সাইডে দিলাম হচ্ছে প্রাপক, ঠিক আছে, এরকম দুইজনের দুই সাইডে দুইটা নাম দেব। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স ইউজ করব। টেক্সট বক্স ইউজ করার জন্য কি করব, প্রথমে চলে যাবো হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে ক্লিক করে এই যে এখানে টেক্সট বক্সে ক্লিক করব, তারপর এখান থেকে ড্র টেক্সট বক্স, এটাকে সিলেক্ট করে মাউসের সাহায্যে মাউসে চাপ দিয়ে ধরে রেখে এখানে ড্র্যাগ করবো, এটাকে আঁকবো। এখানে একটা টেক্সট বক্স হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাতে লিখতে পারবো, ঠিক আছে। এখন এই লেখাটাকে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের মাপ মতো বা আমাদের সৌন্দর্য যেইভাবে সৌন্দর্য পারবে সেইভাবে আমরা সেই অনুযায়ী আমরা এটাকে বসাতে পারবো। চাইলে এই মাঝখানে বা ডান দিকে বা বাম দিকে, ঠিক আছে, যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে রাখতে পারবো। এখন মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে প্রেরক, আর এই সাইডে দেবো হচ্ছে প্রাপক। সেক্ষেত্রে আমি কি করলাম, এটাকে কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, তারপর এটাকে আবার আমি এই সাইডে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারলাম, দুই সাইডে লিখতে পারলাম। আর এমনি যদি এইভাবে যদি লিখতে চাইতাম তাহলে অনেকটাই ঝামেলা হইতো, ঠিক আছে। বারবার এই যে এইভাবে ইন্টার দিয়ে এখানে লেখা পর আবার স্পেস দিয়ে পরে যে আপনি যে এখানে লিখবেন, এটা কিন্তু আপনার কাজ এইভাবে কাজের নিয়মও না, বা এইভাবে আপনি করতেও পারবেন না, কাজের সবই এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এইভাবে যদি লিখতে চান সেক্ষেত্রে কি করবেন, টেক্সট বক্স ইউজ করবেন। আচ্ছা, টেক্সট বক্স তো আমরা ইউজ করলাম। এখন মনে করেন আমাদের পিছনে একটা কালার থাকবে বা প্যাড থাকলো, ঠিক আছে, আমাদের কোম্পানির যে প্যাডগুলো আছে ওই প্যাড মনে করেন এই পেজের ভিতরে আছে। এখন এই টেক্সট বক্স ইউজ করার ফলে কি হয়েছে, টেক্সট বক্সের এই যে ভিতরে যে অংশটা, এই ভিতরের অংশে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কালার আছে, ঠিক আছে। এখন আপনার পিছনে মনে করেন যে যে প্যাডটা আপনার কোম্পানির যে প্যাড, ওই প্যাডের কালার হচ্ছে লাল। এখন আপনি এই টেক্সট বক্স নেওয়ার ফলে কি হইব, এই এতটুকু অংশ কিন্তু সাদা হয়ে যাবে, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা। তখন এটা কি করবে, বোঝা যাবে যে আপনি এখানে একটা নিছেন, শেপ নিছেন। তখন দেখতে এটা অনেকটা খারাপ দেখা যাবে, আর এটা আপনার মনে করেন অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, এখানে যদিও সাদা দেখাচ্ছে, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা বুঝবো কি করে। এই দেখেন, আমরা যখন এই লেখাটার উপরে নিয়ে গেলাম টেক্সট বক্সটাকে, তখন নিচের যে লেখাটা ওটা কিন্তু ঢাকা পড়ে যেতেছে, ঠিক আছে। এটার ফলেই কি হচ্ছে যে এখানে প্রমাণ হচ্ছে যে এটার ভিতরে একটা এখনো ব্যাকগ্রাউন্ড আছে, যদিও এটা সাদা দেখা যায়, বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য কি করব, এই যে শেপ ফরম্যাটে প্রথমে সিলেক্ট করে শেপ ফরম্যাটে ক্লিক করে শেপ ফিল থেকে এই যে এখান থেকে নো ফিল, ঠিক আছে। এবার দেখেন, আমরা যদি এই লেখাটাকে যদি এই লেখাগুলো উপরে বসাই, তখন কি করতেছে, ওই লেখাগুলো নিচের লেখাগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। তার মানে কি, এখন এটা নিচে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন এটার নিচে যদি আপনার পেজের কালারটা যদি লাল হয়, তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা থাকলো কি, চারপাশে যে বর্ডারটা, এই বর্ডারটা সমস্যা। এখন বর্ডারটাকেও কি করব, নো বর্ডার করে দেবো। সেটার জন্য প্রথমে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে। এখন আচ্ছা, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, হ্যাঁ। এখন আপনি যে এখানে যে একটা শেপ ব্যবহার করছেন, এটা কিন্তু কেউ ধরতে পারবে না। আপনি যেখানে একটা টেক্সট বক্স ইউজ করছেন সেটা কিন্তু ধরতে পারবে না, বুঝার কোনো অপশন নাই, ঠিক আছে। আচ্ছা নাজমুল ভাই, হ্যাঁ ভাই, ব্যাপার হলো ওই যে টেক্সট বক্সটা যে আমরা ব্যবহার করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গার যেই লেখাটা ছিল এই কপি করেই কিন্তু ডাইন সাইডে নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইখানে যে টেক্সট বক্সটা আছে ওইখানে ওই লেখাগুলো রিমুভ করে যা আমি লিখতে চাই তাই তো লিখতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। মানে জাস্ট খালি কপি করে ওই সাইডে বসানো যাবে বা দুই সাইডে লেখা যাবে, এটা আমি দেখাইলাম। আপনি আপনার মতো করে লেখা ওইখান থেকে লিখে নেবেন। না সেটা ঠিক আছে, মানে যদি একই লেখা হয় সেক্ষেত্রে সে দুই জায়গায়, মনে করেন
দুইটা লেখা যদি দুই রকম হয়, যেমন মনে করেন এখানে লেখা আছে একটা, হ্যাঁ, হ্যাঁ। আবার আমি ডান সাইডে লিখতে চাই আরেকটা, সেই ক্ষেত্রে আর কি। তখন আপনি কপি করে মনে করেন লেখাটা চেঞ্জ করে দিলেন, ভিতরে শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ ওইটাই। আচ্ছা জি জি। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ইউজ ওয়ার্ড আর্ট। কীভাবে ওয়ার্ড আর্ট ইউজ করবো? ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড আর্ট হচ্ছে আপনার লেখাকে স্টাইল করে লেখা, ঠিক আছে? ওয়ার্ড মানে কি শব্দ, আর্ট মানে কি আর্ট করা। তাইলে ওয়ার্ড আর্ট কীভাবে ইউজ করবো? ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড আর্টটা আমরা এই যে এখনই দেখবো, সমস্যা নাই, দেখলে বুঝতে পারবো। ওয়ার্ড আর্ট হচ্ছে মানে লেখাকে স্টাইল করে লেখা আর কি, যেটা, সেটার জন্য আমরা চলে যাবো হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে ক্লিক করে এই যে এটা হচ্ছে ওয়ার্ড আর্ট, ঠিক আছে? এই ওয়ার্ড আর্টে ক্লিক করব, তারপরে এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করব। ধরেন আমরা এখান থেকে এই স্টাইলটাকে সিলেক্ট করলাম। এই কথা আসতে কথা বল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা যখন একটা ওয়ার্ড আর্ট এখান থেকে সিলেক্ট করলাম, তখন কি হবে? আমাদের এখানে একটা স্যাম্পল চলে আসবে। ধরেন আমরা এখান থেকে এই ওয়ার্ডারটাকেই সিলেক্ট, আচ্ছা এটা নেই, এটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এই দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্ডার চলে আসলো, ঠিক আছে? দেখেন এখানে একটা স্টাইল তারা এখান থেকে টেমপ্লেট সাজায় দিছে। নিচে দেখেন এই যে এখানে হালকা করে একটা ছাপ আছে। অথবা মনে করেন আপনি যদি এখান থেকে অন্য একটা ওয়ার্ডার নেন, ধরেন এটা নিলাম, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু এই লেখার স্টাইল সব করা আছে, এখানে ডিজাইন করা আছে। আপনি চাইলে জাস্ট খেলে এখানে লিখে দিবেন। এখানে কি লেখা যেতে পারে? ওয়েলকাম। কন্ট্রোল। অনেক সময় দেখবেন দরজার ভিতরে অনেকের অফিসে বা অনেকের যে ইয়াগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলোতে লেখা থাকে ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকামগুলো কীভাবে লেখা থাকে? এটা একটু বাঁকানো থাকে, একটা কালার দেওয়া থাকে, ঠিক আছে? এই যে এই কাজগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। মনে করেন আমি এই যে এই লেখাটাকে লিখলাম, ওয়েলকাম লিখলাম, এরপর আমি কী করলাম? এটার একটু সাইজটা বড় করে দিতে পারি, 50 দিয়ে দিলাম। তারপর মনে করেন এটার কালারটা চেঞ্জ করতে পারি, ওয়ার্ড আর্টের কালারটা। লেখাটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে সেম আগের মতো আর কি, শেপের ভিতরে যে সমস্ত কাজগুলো ছিল এখানেও ওই একই কাজ। এটা হচ্ছে শেপ ফিল যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে ধরে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার একটা দিয়ে দিই। কোনটা দেওয়া যেতে পারে? আচ্ছা, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাই দিলাম, ঠিক আছে? এখন আপনার লেখার কালারটা দিতে হবে। লেখার কালারের জন্য আমরা এই যে এটা হচ্ছে টেক্সট ফিল, যেটা, ঠিক আছে? টেক্সট ফিল থেকে আমরা এখান থেকে কালার, এমন একটা কালার দেবো যেটা আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। ধরুন এটাই দিয়ে দিলাম। তারপর আপনার হচ্ছে এই লেখার একটা আউটলাইন, লেখার টেক্সটের একটা আউটলাইন, এই যে এখান থেকে চাইলে আপনি আউটলাইন দিতে পারবেন, ঠিক আছে? ধরুন এখান থেকে আউটলাইন যেটা ভাষা সেটাই দিই, হলুদটাই দিলাম। তারপরে এই যে শেপ যেটা আছে, শেপের যে একটা আউটলাইন চাইলে আপনি শেপের একটা আউটলাইন দিতে পারেন এখান থেকে। শেপের আউটলাইন ধরুন, আচ্ছা এখান থেকে ধরুন লালটা দিয়ে রাখলাম যাতে করে বোঝা যায় যে এখানে একটা আউটলাইন ব্যবহার করা হয়েছে। আউটলাইনটাকে একটু সামান্য একটু মোটা করে দেই। তারপর আপনার এখান থেকে শেপের একটা ইফেক্ট, ঠিক আছে? ইফেক্টগুলো কেমন? ধরেন আমরা এখান থেকে এই শ্যাডো থেকে, না শ্যাডোটা বেশি একটা ভাসে না, আচ্ছা এটা দেই। আবার ইফেক্ট থেকে আপনার ধরেন হচ্ছে সফটওয়্যার, না ধরেন এখান থেকে একটা দেই, কোনটা বোঝা যায় বেশি? এই যে এটাও হালকা একটু বোঝা যাচ্ছে। তারপরে এখান থেকে 3D রোটেশন যেটা আছে, 3D চাইলে আপনি 3D দিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে একটা স্টাইল হয়ে গেল। এটাই হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ, ঠিক আছে? এই যে ওয়ার্ড আর্ট। আবার আপনি চাইলে এই লেখাটাকে ধরেন লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে আপনার টেক্সট ইফেক্ট। আপনি চাইলে লেখাটাকে একটু বাঁকা করে দিতে পারবেন বা একটু ঘুরায় দিতে পারবেন, ঠিক আছে? একটু মোটা করা, দুই দিক থেকে একটু চিকন থাকবে। এখানে টেক্সটের ইফেক্টগুলো আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বাট যেটার সাথে যেটা সুন্দর দেখাবে সেটা ইউজ করবেন। এখানে জাস্ট খালি একটা খালি আনতে বসা দিলেই হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা নর্মালি ভালো, ঠিক আছে? আচ্ছা এখান থেকে শেপের একটা ইফেক্ট যেটা ছিল, এখান থেকে একটা হালকা একটু রোটেট করে দেখি।
ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ডারের কাজটা দেখালাম, সম্পূর্ণটা দেখালাম। লেখার কালার চেঞ্জ করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, মানে একটা শেপের ভিতরে আপনি যে সমস্ত কাজগুলো করতে পারবেন সেম কাজগুলো আপনি এই ওয়ার্ডার বা টেক্সট বক্স সব এগুলোতেও করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু ইউজ ড্রপ ক্যাপ। এখানে তো দেখালাম আমি হাউ টু চেঞ্জ কালার অফ ওয়ার্ডারের কালার কীভাবে চেঞ্জ করবে এগুলো তো সব দেখালাম, এগুলো আর দেখানোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে হাউ টু ইউজ ড্রপ ক্যাপ, কীভাবে ড্রপ ক্যাপ ইউজ করব। ড্রপ ক্যাপ কি সেটা আগে বলি। ড্রপ ক্যাপ হচ্ছে, মনে করেন আমরা পত্রিকার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি করে, এখানে একটা ধরেন এখানে পত্রিকার ক্ষেত্রে কি করে, মনে করেন লিখলাম হচ্ছে বাংলাদেশ ইজ, ঠিক আছে, বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। এখন সেক্ষেত্রে দেখা গেছে কি, আচ্ছা সেম লেখাটাকেই মনে করেন আমি কপি করে নিচের দিকে দিই একটু। এখন এখানে কি করবে, এখানে হচ্ছে আপনার এই যে এই লেখাটা যে দেখতেছেন, এই লেখাটার প্রথম যে অক্ষরটা আছে এই অক্ষরটাকে বড় করে দিবে। এই অক্ষরটাকে কি করে 2 লাইন বা 1 লাইন সমপরিমাণ বড় করে দিবে, শুধু খালি এই একটা অক্ষর, আর বাকি সবই ছোট থাকবে, নর্মাল থাকবে। পত্রিকার ক্ষেত্রে এরকম অনেক সময় দেখবেন। ঠিক আছে, আচ্ছা এটাকে বলা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ, ড্রপ ক্যাপটা কীভাবে করবো, ড্রপ ক্যাপ করার জন্য হচ্ছে আপনার প্রথমে চলে যাব হচ্ছে কিপ দ্য কার্সার এট দ্য বিগিনিং অফ দ্য লাইন, ক্লিক ইনসার্ট রিবন, ক্লিক ড্রপ ক্যাপ অপশন, টাইপ রিকোয়ার্ড লাইন নাম্বার, ক্লিক ওকে। প্রথমে এখান থেকে যেই লাইনের অক্ষরটাকে আমরা ড্রপ ক্যাপ করতে চাই সেই লাইনের শুরুতে কার্সারটা রাখবো। ঠিক আছে, শুরুতে রাখবো, রাখার পর যাব হচ্ছে আপনার ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবন থেকে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপে ক্লিক করে যাব হচ্ছে ড্রপ ক্যাপ অপশনস। চাইলে এখান থেকেও দিতে পারেন, এখান থেকে না চাই আপনি যদি চান ড্রপ ক্যাপ অপশনসে ক্লিক করে এখান থেকে এই যে এখান থেকে ধরেন ড্রপেট দিয়ে দিলাম। কয় লাইন পরিমাণ হবে, এখানে দেওয়া আছে 3 লাইন, 3 লাইনের জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে 2 লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লিক ওকে। দেখেন এখন কি হলো, এই বি, শুধু খালি বি যে অক্ষরটা আছে এই অক্ষরটা 2 লাইন পরিমাণে বড় হয়ে গেল। ঠিক আছে, এরপর নর্মালি আবার সব ছোট ছোট আসবে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে পত্রিকার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হয়, এগুলো দেখলে বুঝতে পারবেন। বাট এই ড্রপ ক্যাপের কাজটা অফিসিয়ালভাবে তেমন একটা নাই। ঠিক আছে, এগুলো ওই জাস্ট খালি কয়েকটা জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, তারপর হচ্ছে হাউ টু রিমুভ ড্রপ ক্যাপ, কীভাবে ড্রপ ক্যাপ রিমুভ করবো। সিলেক্ট ড্রপ ক্যাপ টেক্সট, ক্লিক ইনসার্ট রিবন, ক্লিক ড্রপ ক্যাপ, ক্লিক। আচ্ছা, এখান থেকে প্রথমে এই যে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্ট রিবনে ক্লিক করে এই যে ড্রপ ক্যাপ, এখান থেকে যাব হচ্ছে আপনার এই যে নাম যেটা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে নর্মাল হয়ে যাবে আগের মতো। তারপর আছে হচ্ছে আপনার হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুটার, কিভাবে হেডার এবং ফুটার ইউজ করবো। আচ্ছা, হেডার কি এবং ফুটার কি সেটা আগে বলি। হেডার হচ্ছে আপনার পেজের উপরের অংশকে, মার্জিনের উপরের অংশকে হেডার বলে। যেমন আমাদের মার্জিন হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে মার্জিন, এতটুকু জায়গা হচ্ছে আমাদের মার্জিনের অংশ, এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে হেডার, মানে পেজের উপরের অংশটাকে হেডার বলে। ঠিক আছে, এটা হচ্ছে হেডার। আর পেজের যে নিচের যে অংশটা আছে যেটা হচ্ছে মার্জিনের বাহির আর কি, এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, আপনি যদি এই হেডারে বা ফুটারে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে কীভাবে লিখবেন, যেমন মনে করেন আমি যে এটা ইউজ করছি, আমি কিন্তু এটা হেডারে ইউজ করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মার্জিন হচ্ছে এতটুকু পর্যন্ত, এই যে এই লেখাটা যে লিখছি মার্জিনের বাইরে তো আর লেখা যায় না। যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে কী করতে হবে, একটা হেডার ব্যবহার করতে হবে, হেডারে যা লিখতে হবে। এই হেডারটা কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, এই হেডার ব্যবহার করার জন্য প্রথমেই যাব হচ্ছে আপনার ইনসার্ট রিবনে। আচ্ছা, প্রথমে আগে একটু এখানে দেখি হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুটার, কীভাবে হেডার অ্যান্ড ফুটার ইউজ করব। ক্লিক ইনসার্ট রিবন, ক্লিক হেডার অর ফুটার, ক্লিক এডিট হেডার অর ফুটার, টাইপ হেডার অর ফুটার, ক্লিক ক্লোজ হেডার অর ফুটার। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই যে হেডারে ধরেন আমরা একটা কিছু লিখব, ধরেন আমাদের যে প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে দিব। সেটার জন্য প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনে ক্লিক করে এই যে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, হেডারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এডিট হেডার, এই যে এখানে কিছু হেডারের স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, বাট আমি এখান থেকে করবো না, আমি এডিট হেডার নিজের মতো করে একটা দেব। সেক্ষেত্রে এডিট হেডার দিলে এই যে এই হেডারে আমার কার্সারটা নিয়ে যাবে, মানে মার্জিন হচ্ছে এটা হচ্ছে মার্জিন, মার্জিনের উপর অংশ হচ্ছে এটাকে বলা হচ্ছে হেডার। এখন এই হেডারে যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে
ইনসার্ট রিবনে যে হেডারে ক্লিক করে তারপর এখানে ধরেন এখানে লিখে দিলেন এলকে বেসিক অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা ভাইয়া তিন করার সময় কি হেডারটা লেখা দেখা যাবে? হ্যাঁ 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 দেখা যাবে, মানে তিন করার সময় হেডার দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। ঠিক আছে, এই মনে করেন আমাদের এই যে এলাকাটাকে আমরা হেডারে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে সেন্টারে দিয়ে একটু বড় করে দিই। এটা আমাদের হেডারে, এটা হচ্ছে আমাদের হেডার। হেডারের ভিতরে আমাদের এই এলাকাটা হয়ে গেল। এখন এরপর হচ্ছে আমরা যদি ফুটারে কোনো কিছু লিখতে চাই, ফুটার হচ্ছে আপনার এই যে পেজের যে নিচের অংশটা মার্জিনের, এটাকে বলা হচ্ছে ফুটার। আপনি চাইলে ফুটারও লিখতে পারেন। ধরেন এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর মনে করেন যে এখানে চাইলে আমি ইমেল দিয়ে দিতে পারি। ফুটারে সাধারণত এই ধরনের জিনিসগুলো আর কি লেখা থাকে। ঠিক আছে আচ্ছা নাজমুল ভাই, ভাই। এই যে হেডারটা যখন আমরা ওই সেন্টারে দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, আমি যদি সেন্টারে না দিয়ে এক কর্নারে রাখতে চাই সেই ক্ষেত্রে কিভাবে? ওই যে কর্নারে চাইলে আপনি এই যে রাইট অ্যালাইন বা লেফট অ্যালাইন আপনি অ্যালাইন ঠিক করে নেবেন। ঠিক আছে, এই যে কন্ট্রোল এল দিলে লেফট অ্যালাইন চলে যাবে, কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইন, কন্ট্রোল এ দিলে সেন্টারে চলে আসবে, এভাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এটা কি হয়ে গেল, আমাদের হেডারে একটা আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, আর নিচে দিয়ে দিলাম আমার ডিটেলস, যেটা আর কি আমার কন্ট্যাক্ট যে ডিটেলসটা। ঠিক আছে, সেটা এখন দেখেন এই যে এখানে কিন্তু আমি সেম কাজটাই করছি। এটা হচ্ছে ফুটারে দিছি, এটা হচ্ছে হেডারে। আচ্ছা এবার বলি, হেডারে যদি হেডার বা ফুটারে যদি আপনি কোনো কিছু লেখেন তাহলে কিন্তু সেটা প্রত্যেক পেজেই অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, অটোমেটিক্যালি আসবে এটা। ঠিক আছে, এখন আপনার হেডারে কিন্তু লেখা শেষ, আমি আর হেডারে কোনো কাজ নেই। এখন আমি কি করবো, নর্মালি আমার পেজের ভিতরে যে লেখার যে অংশটা এর ভিতরে লিখবো। সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারবো না, লিখলেই ওই যে হেডারে চলে আসবে। ঠিক আছে, এখন আমি প্রথমে এই হেডারটাকে ক্লোজ করতে হবে। সেটা ক্লোজ করবো কিভাবে, এই যে ক্লোজ হেডার ফুটার, এখানে ক্লিক করলেই দেখবেন এটা একটু আপসা আপসা দেখাবে। তখন আপনার কার্সারটা আপনি এই টেক্সট এরিয়ার ভিতরে চলে আসবে, তখন আপনি চাইলে এখানে লিখতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন আমরা এখান থেকে নতুন একটা পেজে যাই। নতুন একটা পেজে গেলে দেখবেন আপনার অটোমেটিকলি হেডারটা চলে আসবে। দেখেন এখানে হেডার এবং ফুটার অটোমেটিকলি আসবে, একই সেম হেডার ফুটার আসবে। কিন্তু আপনি চাইলে প্রত্যেক পেজে যে আলাদা আলাদা হেডার ফুটার দিবেন সেটা কিন্তু পারবেন না। একই ডকুমেন্টের ভিতরে প্রত্যেক পেজে আলাদা আলাদা হেডার ফুটার ব্যবহার করতে পারবেন না, একরকমই পারবেন। হয়তো প্রথম পেজ বা দ্বিতীয় শুধু খালি ফার্স্ট পেজটা একটু চেঞ্জ করে রাখতে পারবেন, এরকম আর কি। আচ্ছা এইগুলো হচ্ছে আপনার হেডার ফুটার। কালারটা দেখালেন না, কিভাবে কালার করব? হেডার ফুটারের কালার তো আপনার হচ্ছে আপনি এই যে আমি যে এখানে কালারগুলো ব্যবহার করছি, এখানে তো আমি তো এগুলো মনে করছি শেপ নিয়ে ব্যবহার করছি। এখানে এই যে প্রথমে মনে করি এখান থেকে আমি শেপ নিচ্ছি, এগুলো আমি সাজাইছি আর কি, ডিজাইন করছি। এগুলো তো আপনি ওইভাবে নর্মালি কালার দিতে পারবেন না। এখান থেকে শেপ নিয়ে আপনাকে মনে করেন যে ওইভাবে সাজাইতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে ধরেন মনে করেন আমি এখান থেকে এই শেপটা নিলাম, নেওয়ার পর মনে করেন এটাকে একটু এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর মনে করেন যে এখানের উপরে এটার উপরে আমি একটা কালার ব্যবহার করছি। কালার ব্যবহার করার পর মনে করেন যে আপনার এই লেখাটাকে টেক্সট বক্সের মাধ্যমে বা এই টেক্সট বক্সের মাধ্যমে আমি এটার উপরে বসাই দিছি। ঠিক আছে, এগুলো বিভিন্ন কাজ আছে, এগুলো পরবর্তী যখন আপনার প্র্যাকটিস করবেন তখনই এগুলো পারবেন, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আমার এখানে যেই সমস্ত কাজগুলো করছি সবই হচ্ছে আমার এই কিছু বলে শেপ আর হচ্ছে আপনার হেডারের ভিতরে করছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তারপর আছে হচ্ছে আপনার হেডার ফুটার গেল। আচ্ছা কিভাবে হেডার ফুটার রিমুভ করব? মনে করেন আমরা এখানে হেডার ফুটার ব্যবহার করছি, এখন আমরা হেডার ফুটারটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করব কিভাবে? রিমুভ করার জন্য যাব হচ্ছে ইনসার্ট রিবনে এই যে হেডার, এখান থেকে রিমুভ হেডার, ফুটার, রিমুভ ফুটার। ঠিক আছে, চলে যাবে, শেষ, হেডার ফুটার রিমুভ হয়ে গেল। তারপর আসেন হচ্ছে আপনার হাউ টু ইউজ পেজ নাম্বার, কিভাবে পেজ নাম্বার ইউজ করব। পেজ নাম্বারটা গুরুত্বপূর্ণ একটু। ঠিক আছে, আচ্ছা এই পেজ নাম্বার কীভাবে ইউজ করব সেটার জন্য প্রথমে চলে যাবো হচ্ছে ইনসার্ট রিবনে, তারপর পেজ নাম্বার, তারপর ইনসার্ট পজিশন, সিলেক্ট রিকোয়ার্ড পজিশন।
প্রথমে যাব হচ্ছে আপনার, ধরেন আমাদের এখানে কয়টা পেজ আছে, 2টা পেজ আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে আমার পেজ হলো কয়টা, পেজ হলো প্রায় 7টা পেজ আছে আমার এখানে, ঠিক আছে। এখন আমার মনে করেন আমরা এখানে এই প্রত্যেকটা পেজের জন্য পেজ নাম্বার ব্যবহার করব। সেটা কিভাবে করব, সেটার জন্য প্রথমে ইনসার্ট রিবনে যাব। ইনসার্ট রিবনে যাওয়ার পরে যে এখানে হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লিক করব। পেজ নাম্বারে ক্লিক করার পর এখান থেকে যাব হচ্ছে আপনার টপ বা বটম, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন। এখন এখান থেকে আপনি কোন পজিশনে কি যে বলে পেজ নাম্বারটা দিবেন, আপনি কি পেজের উপরে দিবেন, পেজ নাম্বারটা কি পেজের উপরে দিবেন, নাকি পেজের নিচে দিবেন, নাকি মার্জিনের বাইরে দিবেন, নাকি যে বর্তমানে যে কার্সারটা যেখানে আছে সেখানে দিবেন, ঠিক আছে। এইগুলোই এখান থেকে ধরেন সাধারণত থাকে হচ্ছে নিচেই, অনেকে উপরেও থাকে, অনেকগুলো উপরেও থাকে, আমরা নিচে দিলাম। নিচে দেওয়ার জন্য এই বটম অফ পেজে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে একটা পজিশন আসবে, কোন পজিশনে দিতে চান। এখানে আপনি লেফট সাইডে দিতে চান, নাকি হচ্ছে আপনার সেন্টারে দিতে চান, নাকি রাইট সাইডে দিতে চান, নাকি এই যে লেফট সাইডে পেজ নাম্বার থাকবে, সাথে পেজ লেখা থাকবে, ঠিক আছে। এগুলোই এখন এখান থেকে ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে সেন্টারে। এই সেন্টারে ক্লিক করব। ক্লিক করলেই আপনার এখানে প্রত্যেকটা পেজে একটা একটা করে নাম্বার বসে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। এরপর আপনি যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনি যত পেজই নেন ওগুলো সব অটোমেটিক নাম্বার সিরিয়াল অনুযায়ী আসতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে পেজ নাম্বার। আপনি চাইলে এই পেজ নাম্বারটা এই কিছু বলে সেন্টারে না দিয়ে ওইখান থেকে পেজ নাম্বারটাতে কী করতে পারবেন, রাইট সাইডেও দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আপনি এটাকে ক্লোজ করার জন্য এই যে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। আবার যদি আপনি টেক্সট এরিয়াতে লিখতে চান সেক্ষেত্রে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিতে হবে। দেখেন এই যে এখানে কিন্তু পেজ নাম্বারগুলো সব সিরিয়াল আকারে আসছে। এখন আপনি যদি এখান থেকে মনে করেন যে আরও একটা পেজ নেন, ঠিক আছে, তাই এটা অটোমেটিকলি পরে 8, তারপর আরেকটা নিলে 9, এইভাবে সিরিয়াল আকারে আসতেই থাকবে। এ হচ্ছে পেজ নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাউ টু রিমুভ পেজ নাম্বার হবে এটা। হাউ টু রিমুভ পেজ নাম্বার, কীভাবে পেজ নাম্বার রিমুভ করব। পেজ নাম্বার রিমুভ করার জন্য সেম কাহিনী আগের মতোই, ক্লিক ইনসার্ট রিবন, ক্লিক পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার, ঠিক আছে। এই দেখেন চলে গেছে। এই আজকের ক্লাস এতটুকুই। আজকে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, ঠিক আছে। সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু কাজে দেবে অনেক। হ্যাঁ ভাই, এটা আসলে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা এতটুকুই। আজকে আর তেমন কিছু দেখাবো না, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। আজকে ওই যে আপন ভাইয়ের একটা জিনিস যেটা গতকালই বলার কথা ছিল আপন ভাইকে, হয়তো আপন ভাই আজকে আর কলও দেয় নাই, তাই আর আমারও আর বলা হয় নাই। আপন ভাই, জি ভাই, খুব ব্যস্ত ছিলাম তো ভাই, প্রশ্ন আমাদের মাত্র 35টা করছি, আরো 15টা বাকি আছে। আচ্ছা, যাই হোক, শুনেন, এই যে আপনি প্রিন্টের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা আমি আপনাকে সহজ একটা, আজকে মনে করেন পরে আমি আরো রিসার্চ করে একটা সহজ পদ্ধতি পাইছি। সেটা হচ্ছে আপনার এই লেআউট রিবনে ক্লিক করে আমরা যে কলাম ইউজ করতাম না, কলামটা ব্যবহার করবেন না। কলাম ব্যবহার না করে করবেন কি, এই যে এখানে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এই যে এখানে পেজে ক্লিক করে এই যে এখান থেকে বুক ফোল্ড আছে না, বুক ফোল্ড, আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওকে স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়ান একটু দেখি। দেখা যায় না? আচ্ছা দাঁড়ান, না দেখা যায় না, এখন সামনে স্ক্রিন, দাঁড়ান। এটা কি আমার এখানে সমস্যা নাকি বুঝি না কাহিনী? বুঝতেছি না। না, আমরা দেখতে পারতেছি তো, স্ক্রিন আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকে আমি কে তাহলে এবার ঢুকি। আচ্ছা, এই যে জিনিসটা, ঠিক আছে, এই যে আপন বাইকের যে দেখা যাচ্ছে, এটা কিন্তু কেউ দেখাবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এটা অনেকেই জানে না। কাইটাতে আমি ঢুকতেছি, আবার ঢুকি নাকি? ঢুকেন।
এখন দেখা যায়? না এখন কাজ শোনে ভাইয়া, কি সমস্যা বুঝতেছি না তো, তাই এখানে আছে। আচ্ছা, মনে করেন এই যে আমাদের যে এই পেজটা না, আমরা কি করতাম, প্রশ্ন করার সময় আমরা এখান থেকে লেআউটে যাইতাম, যাওয়ার পরে এটাকে আপনার পেজের সাইজে 4 করতাম, ল্যান্ডস্কেপ করতাম, ঠিক আছে, 2টা কলাম করে নিতাম, তাই না? এইভাবে তো করতাম। এইভাবে করার ফলে দেখা গেছে কি একটা সমস্যা হয়তো, যে প্রিন্ট করলে দেখা গেছে এবিট ওবিট প্রিন্ট আসলে এলোমেলো হয়ে যেত, ঠিক আছে। এই পেজের যে বাকি অংশ যে এটা নিচে না এসে চলে আসতো আরেকটা নিচে, এরকম হয়ে যেত আর কি। এখন এটার জন্য আপনি করবেন কি, এইভাবে না করে এটা করবেন হচ্ছে এই যে এই পেজ সেটআপ আইকনে যাবেন, আইকনে ক্লিক করে এখান থেকে আপনার এটা আগের মতো এটা নর্মাল রাখবেন, নর্মাল যেভাবে থাকে আর কি, এইভাবে থাকবে এটা। আচ্ছা ভাই, এটা এটা আমরা ভিডিও রেকর্ডিং হইতেছে না, এটা দেখাইতেছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বলুন। তারপর হচ্ছে আপনার এটা কি করবেন, এটা যখন নর্মাল থাকবে এই যে এরকম পোর্ট্রেট অবস্থাতেই থাকবে, তখন আপনি পেজ সেটআপ আইকনে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে মাল্টিপল পেজ, এখান থেকে আপনি বুক ফোল্ড এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দিলে এটা আপনার একদম সেম টু সেম, ঠিক আছে। আমরা সাধারণত যেই সমস্ত ছোটো বইগুলো দেখি এপিটপির যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নের মতোই আসবে, আপনি ধারাবাহিকভাবে লিখতে থাকবেন, এই পেজ শেষ পরে পেজে লিখবেন, পরে পেজে লিখবেন, এইভাবে লিখতে থাকবেন। আপনি এপিটপির প্রিন্ট দিবেন, কোনো সমস্যা হবে না, সবই ঠিকঠাক আসবে, ঠিক আছে। এটা যদি আপনার যদি মনে করেন বাসায় কি যে বলে প্রিন্টার থাকতো, তাহলে আমি আপনাকে দেখাই দিতে পারতাম এনি ডেস্কে প্রিন্ট দিয়ে, আপনার সামনেই প্রিন্ট দিয়ে দেখাই দিতে পারতাম, যেহেতু আপনার বাসায় হয়তো প্রিন্টার নাই মনে হয়, আছে? জি না আমার দেখতে হবে, আমি ওই পিডিএফ আকার নিয়ে মানে অন্য জায়গায় প্রিন্ট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে যেটা বললাম সেটাই করবেন। এইভাবে আপনি ওই যে কলাম না করে আপনি পেজ সেটআপ আইকন থেকে এটাকে বুক ফোল্ড করে নেবেন, মাল্টিপল পেজ থেকে বুক ফোল্ড এটাকে করে নিয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে। তাইলে দেখবেন আর কোনো সমস্যা হবে না, প্রিন্টের ক্ষেত্রেও সমস্যা হবে না, সবই ঠিকঠাক আসবে, এপিটপিট দিলেও ঠিকঠাকই আসবে। আচ্ছা, এক পেজে মানে পুরো প্রশ্ন করে ধরেন এই এক পেজের ভিতরে আপনার প্রশ্ন পুরোটা আটলো না, আপনি দ্বিতীয় পেজে করেন, সমস্যা নাই, তখন আপনি এপিটপিট প্রিন্ট দিলেও কোনো সমস্যা হবে না, এটার উল্টা পেজে উল্টা পিঠে আসবে, তখন আর এলোমেলো হবে না। আচ্ছা, তাহলে এতটুকু ছিল, হ্যাঁ, আর তো কোনো সমস্যা নাই? জি না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে ক্লোজ করি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভাই, এই ক্লাস পাঁচটা ঠিক আছে ভাই, আপনার ভালো লাগেন। আপন ভাই বলেন। আর ভিডিওটা ভাই একটু মনে করে দিন, কারণ আমি অনেক ওগুলো দেখিনি, অনেক সামনেগুলো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। মানে ভাই আমি বলছি যে মানে ক্লাসের পাশাপাশি ভাই আমার কিছু কাজ আছে ভাই, আমি যেগুলো আপনার কাজ জিজ্ঞাসা করি মানে বিরক্ত বোধ করেন না? আরে না না, কি যে বলেন না, ধরো কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হইলেই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। সেটাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। মানে আমি তো মনে করেন যে সব কাজে মোটামুটি করি, তো এইখানে কোনটা ঠিক আছে গিয়া। সমস্যা নাই, আপনি যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকেন তাহলে সবাই। ওকে।